শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় লন্ডনের বৈঠক, রাজনীতিতে আলোর ইশারা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন জনাব এম নাসির রহমান, সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। এছাড়া আমাদের সাথে আরও রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামান, ভূ রাজনৈতিক বিশ্লেষক। আমরা এই দুজন আলোচকের সাথে আলোচনা করব। দর্শক, আপনারা আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই থাকবেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বানিয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই মেজর আশরাফুজ্জামান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য যে বিষয় সেটি হচ্ছে লন্ডনের বৈঠক, রাজনীতিতে আলোর ইশারা। লন্ডনের যে বৈঠক সেটি দীর্ঘ প্রতীক্ষিত ছিল, নানা আলোচনা ছিল। অবশেষে বৈঠকটি যেমন হয়েছে এবং বৈঠক পরবর্তী নানা ক্রিয়া প্রতিক্রিয়া যদি আমরা বলি, এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। কেউ কেউ এটিকে ইতিবাচকভাবে বেশিরভাগ রাজনৈতিক দলই দেখছে, কেউ কেউ আবার এর মধ্যে নানা রকম প্রশ্নও খুঁজছে। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মূল্যায়ন শুনবো। আমি এই শুরুতে একটা বিষয়ে দুইটা বিষয় বলবো, তারপর আপনার প্রশ্ন উত্তর আসছি। আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি যে প্রয়াত মরহুম সাইফুর রহমান সাহেবের পুত্রের সাথে আমি বসতে পারছি। ওনার পিতার প্রতি আমার প্রগাঢ় শ্রদ্ধা, কারণ বাংলাদেশের অর্থনীতিকে লাইনে তোলার জন্যে যে কয়জন রূপকারের ভূমিকা পালন করেছেন উনি তার মধ্যে একজন শীর্ষস্থানীয়। এটা গেল একটা। গার্মেন্টস শিল্পের বিকাশের আপনার যে ব্যাক টু ব্যাক এলসির যে প্রচলন সেটা উনি চালু করতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। আরেকটা এগ্রো বেসড আমাদের যে ইকোনমিক অ্যাক্টিভিটিস সেটার ক্ষেত্রে এই পোলট্রি ফিড এবং এই রিলেটেড ফিডের ব্যাপারে ওনার বাবার সক্রিয় সহযোগিতা এবং পায়োনিয়ারিং রোল, এটা আমাদের অনেক সাহায্য করছে। আরেকটা হচ্ছে আপনার এই ভ্যাট, অর্থাৎ আভ্যন্তরীণ রাজস্ব আহরণের এই যে একটা যুগান্তকারী পদক্ষেপ। আমার মনে আছে যখন উনি এটা শুরু করলেন তখন এটা নিয়ে যে কত কথা, 91 রাইট, কত কথা সে গলার ফাঁস টাস নিয়ে, কিন্তু সেই ফাঁস যে এখন এত সুখের হবে সেটা হয়তো অনেকেই চিন্তা করেন না। এবং আমাদেরকে যেটা আপনি রাজনৈতিক বিষয়ে মন্তব্য কথা বললেন, আমাদের অতি কথনের একটা প্রবণতা আছে এবং কথা না বলে আমরা থাকতে পারি না। আমার এটা মনে হয় রবি ঠাকুরের মিনি কাবুলিওয়ালা গল্পের, যে মিনি কথা বলা শেখার পরে সে এক মুহূর্ত পর্যন্ত কথা না বলে থাকতে পেরেছে, মানে কথার মূল অর্থ এরকম। সুতরাং এটাতে কোনো অসুবিধা নেই। আরেকটা হচ্ছে আমি যাচ্ছি বর্তমানে সবচেয়ে চলমান বিষয় সারা বিশ্বে এবং আমরাও আড়লিত, সেটা হচ্ছে ইরান এবং ইসরায়েল যে ঘটনা। দেখেন, ইসরায়েল যুদ্ধ করা মানে আমেরিকা আর তার সাথে পশ্চিমা শক্তিগুলো। সুতরাং এত শক্তির বিপরীতে ইরান এখনও টিকে আছে। তবে ইরানের কতগুলো সুবিধা আছে। একটা হচ্ছে ইরান আপনার আয়তনটা হচ্ছে জার্মানি এবং ফ্রান্সের সমান, আর ইসরায়েলের আয়তন হচ্ছে 22,000 স্কোয়ার কিলোমিটার। তো এই অসমতা আয়তনের দিক দিয়ে কিন্তু মিলিটারি স্ট্যান্ডিং টেকনোলজি, যেটা সুইডেন ভিত্তিক একটা গবেষণা প্রতিষ্ঠান করে, সেটাতে হচ্ছে ইসরায়েলের অবস্থান 15 আর ইরানের অবস্থান 16। আর মধ্যপ্রাচ্যে ইরান হচ্ছে এমন একটা দেশ যে দেশের তাদের জনসম্পদ আছে আর হচ্ছে প্রাকৃতিক সম্পদ আছে, তেল, গ্যাস এবং লিথিয়াম। সো এর ফলে ইরান সেই 1980 সালে মোটামুটি জিরো থেকে শুরু করে এবং আজকে পর্যন্ত এই 46 বছরে তাদের যে অবস্থানটা অনেক শক্ত হয়ে গেছে। এবং তার ফলে গত 13 তারিখে ইসরায়েল যেভাবে আক্রমণ করেছিল এবং আজকের যে অবস্থা, ইরানের যে প্রতিক্রিয়া, সেটা তাদের ভিত্তি নড়িয়ে দিয়েছে। আর একটা ছোট্ট কথা অবশ্যই বলার দরকার, সেটা হচ্ছে ইরানে
মানে ইসরায়েলের সাথে তো আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব খেলছে, তো তাদের স্পাই সহায়তা এবং ইরানের ভিতরে এইভাবে তারা পেনিট্রেট করেছে যে সব জায়গায় তারা ধরা পড়ছে এখন। সুতরাং ইরানের অনেকে বলছিলেন যে ইরান কেন ব্যবস্থা নেয় নাই প্রাথমিকভাবে, তাদের প্রতিক্রিয়া দেখায় নাই কেন। তো এখন সেটা উন্মোচিত হয়েছে যে যাতে প্রাথমিক প্রতিক্রিয়া দেখাতে না পারে এবং প্রথম আক্রমণে যেন তারা সফল হয়, সেজন্য তারা এমনভাবে গোয়েন্দা জাল বিছিয়েছিল, তারা এখন আস্তে আস্তে ধরা পড়ছে। এখানে আমাদের প্রতিবেশী দেশের অনেক লোক ছিল আপনার ইয়েতে চাবাহার পোর্টে, তারাও ধরা পড়েছে বেশ কয়েকজন, যে স্পাইংয়ের মানে মোসাদকে সহযোগিতার ক্ষেত্রে। জি, তো এখন আমি সেটা প্রসঙ্গে আপনাদেরকে ধন্যবাদ এই সুযোগটা দেওয়ার জন্যে। এখন হচ্ছে প্রথমত হচ্ছে আমি সবসময় বিশ্বাস করি যে আপনার সাথে আমার সাথে সব কিছুতে ঐক্যমত হবে না, কিন্তু আপনার সাথে আমার সাথে আলোচনা করলে ঐক্যমতের পথটা পেতে সুবিধা হয়। সেই দিক থেকে এই বৈঠক ইতিবাচক, সুতরাং অত্যন্ত ইতিবাচক, এটা খুবই ইতিবাচক। এটা গেল একটা দিক। 2 নম্বর হচ্ছে আমি আমার বিবেচনায় প্রফেসর ইউনুস একজন ইজ এ ভেরি কুল কাস্টমার। আমি আপনারা কোনো জায়গায় তাকে কোনো বিরক্তি প্রকাশ করতে দেখেছেন অন্তত ক্যামেরার সামনে? এই বর্তমান তার সেটিংয়ে, অর্থাৎ প্রধান উপদেষ্টার পদ বাদ দিয়ে অন্যান্য জায়গাও দেখেছেন বলে মনে পড়ে না। এবং আমাদের তারেক রহমান সাহেব অত্যন্ত ওনার অবস্থানকে সম্মান জানিয়ে উনি যেভাবে তাকে কদর করেছেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতির এই অপসংস্কৃতি, যে অন্যজনকে অপদস্থ করা, অপমান করা এবং অশালীন ভাষায় গালাগালিজ করা, সেটার একটা ব্যতিক্রম। তবে ভাই সাহেব আছেন বিএনপির একজন উচ্চপদস্থ পদধারী। বিএনপির এখন অনেকের কথা শুনে আমার কাছে মনে হয় এই বিএনপিকে আমি নতুনভাবে দেখছি। বিএনপির সাথে থেকে আমি চিনি 1979 থেকে, কারণ ওই জিয়া রহমান সাহেব আমাদের ওখানে গিয়েছিলেন, একটা মিটিং করছিলেন। কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লোকের সাথে কথা হয়েছে, কিন্তু এখনও অনেক নেতা নেত্রী, বিশেষ করে কয়েকজন উদীয়মান নেত্রী পর্যায়ের, তাদের যে কথাবার্তা, এটা একেবারেই ওনাদের সংস্কৃতির সাথে যায় না। আর একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির একটা মৌলিক পার্থক্য হচ্ছে আওয়ামী লীগ গালাগালি করতে পছন্দ করে, গলাবাজি করতে পছন্দ করত, কিন্তু বিএনপি কিন্তু ওটা না, যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করতেন। কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে ইদানিং এই ওনারা আবার আওয়ামী লীগের মানে সুর লয় ধরার চেষ্টা করছেন। তো সেটা ওনাদের দলের জন্য ভালো না মন্দ ওনারা বিবেচনা করবেন। আমার একটু নিবেদন, এটা একটু পুনর্বিবেচনা করার জন্য ভাই, যদি সুযোগ থাকে আপনার উপস্থাপনের, আপনার যথাযথ কর্তৃপক্ষের, এটা দরকার পড়ে না। বিএনপি এমনি অনেক তার শিকড় অনেক গভীরে, এবং বিএনপির প্রতি মানুষের অনেক সুবাসিস আছে। আওয়ামী লীগের প্রতি ছিল, কিন্তু তারা এটা নষ্ট করে ফেলেছে। কিন্তু নষ্ট করার পিছনে একটা বড় কারণ হচ্ছে তার অশ্রাব্য ভাষায় কথা বলা। এই জিনিসটা বোধহয় আমরা অনেকেই জানি না বা বিবেচনা করছে না। সুতরাং বিএনপি আওয়ামী লীগের ওই পথ অনুসরণ করার কোনো দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। এটা তাদের দলের জন্য ভালো হচ্ছে বলে মনে হচ্ছে না। তো এটা নির্বাচনের সময়সীমার বিষয়টিতে কিভাবে, সময়সীমার বিষয় এটি একটি বড় এজেন্ডার বিষয় ছিল সেখানে। রাইট, আমি সময়সীমার ব্যাপারে ব্যাপার হচ্ছে কি, যে এটা তো যেখানে কিয়ামতটা একদিন হবে, কিন্তু কিয়ামতের দিন কি বলা হয়েছে? বলা হয়নি তো। দিনক্ষণ যে অত তারিখেই হতে হবে, কারণ এর আগে অনেকগুলো কাজ আছে। এবং আমি সময় নিয়ে আপনার কাছে একটু শেষ করে নিই যে জায়গায় বলে, তা এই যে অনেকগুলো কাজ আছে, যে কাজগুলো বিএনপির জন্য বাস্তবায়ন করাটা তাদের জন্য অনেক। আচ্ছা, কাজগুলো সম্পর্কে বিস্তারিতই আপনি বলবেন। হ্যাঁ, আমি শুনে আসি। এম নাসির রহমান যে বিষয়গুলো আলাপ করছেন, উনি ভূরাজনৈতিক বিশ্লেষক হিসেবে নিঃসন্দেহে ওনার মনোযোগের জায়গা বা আকর্ষণের জায়গা তো একটি থাকেই, যেটি ইরান এবং ইসরায়েলের যুদ্ধ প্রসঙ্গে বলেছেন। সেই বিষয়টি সম্পর্কে যদি আলোকপাত করতে চান সেটিও একটু করতে পারেন, কিন্তু তারপরে আমরা বৈঠকের বিষয়টিতে ফিরে আসি। এবং উনি যে কথাটি একটি খুবই সিগনিফিক্যান্ট একটি কথা বলেছেন, যে যেই ৭৯-র বিএনপির কথা বলছেন বা প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিএনপির কথা বলেছেন, আজকের বিএনপির ক্ষেত্রে একটি পার্থক্য দেখছেন, এই জায়গাতেও যদি একটু মূল্যায়ন করবেন। আপনার যে দুইটা বিষয় প্রেক্ষাপটে, এখন কোনটা আগে, ডোমেস্টিকটা আগে বলবো না ইন্টারন্যাশনালটা দিয়ে? ইন্টারন্যাশনালটা বলতে পারেন। দেখেন,
ইসরায়েল এখন অত্যন্ত মরিয়া অবস্থায় আপনার নেতানিয়াহুর নেতৃত্বে, এবং এ হলো এই যে অল আউট ওয়ার টেক নো প্রিজনার্স, কোনো প্রিজনার দরকার নেই, সব মেরে ফেলো। আচ্ছা, এই নেতানিয়াহু আপনার 1999 সাল থেকে বলে আসতেছে যে কোনো মুহূর্তে ইরান নিউক্লিয়ার বম তৈরি করে ফেলবে। 99 সাল থেকে বলে আসতেছে সে, 2001-এ বলছে, 2002 সে যতদিন গিয়েছিল, এবং পরবর্তীতে 2010-এ আবার প্রধানমন্ত্রী হওয়ার পরে এগুলো করে আসতেছে সে। একটা জিনিস দেখেন, এই লোক কিন্তু 14টা দলের কোয়ালিশন করে নিয়ে কোনো মতে 100টি সিট নিয়ে সরকার, তার নিজের দল কিন্তু 30টার বেশি সিট নাই, 120 সিটে সেনেট। কিন্তু সে এই লোক আজকে পৃথিবীর মানচিত্রে অনেক কিছুই ওলটপালট করে ফেলছে। এইভাবে যে আপনার নির্বিচারে গাজাতে মানুষ মারছে, এই যে এইড নিতে যাচ্ছে তাদেরকে মেরে ফেলতেছে, কেউ কিছু বলতেছে না। সাহায্য নিতে যাচ্ছে তারা অভুক্ত, তাদেরকে গুলি করে মারতেছে। কালকেও মারলো 73 জনকে। যাই হোক, এখন দেখেন, যেখানে আগে একটা কথা আছে যে কুত্তার লেজ নাড়ায়, কিন্তু ইসরায়েল আমেরিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লেজ কুত্তাকে নাড়াচ্ছে। ট্রাম্প মহাশয় উনি আমি সব জানতাম ওরা কী করতেছে না করতেছে, আবার বলতেছে যে আমরা জানতাম না সে কী করতেছে না, মানে একভাবে একই সাথে দুই কথা বলতেছে। আচ্ছা, এখন দেখেন ট্রাম্পকে কী ধরনের বৃদ্ধাঙ্গুলি দেখাইলো আপনার নেতানিয়াহু। যদি এই জিনিসটা কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া হাইলাইট করবে না, এগুলো আপনি টুইটারে গেলে আপনি দেখবেন এক একজনের মন্তব্যে। ইরানের সাথে নিউক্লিয়ার ফ্যাসিলিটির আলোচনার চলাকালীন অবস্থায় এর ভিতরে সে ইরান অ্যাটাক করলো। যে কোনো সময় তার ওই পুরান প্রবাদ, যে কোনো সময় ইরান করে ফেলতেছে। এখন আজকে আপনারা 4 দিন দেখতেছেন যুদ্ধ চলতেছে। ইরান যদি নিউক্লিয়ার বম থাকলো তাহলে তো সে অ্যাপ্লাই করা শুরু করতো। হ্যাঁ, একদম এই চলাকালীন অবস্থায় সে ইরান অ্যাটাক করলো। তো এটা ট্রাম্প আমার নিজের জাহির করার জন্য ইরানকে বলছে তুমি তাড়াতাড়ি মেনে ফেলো, তাহলে ট্রাম্পের কথাতেই তো এটা করেছে, এই নেতানিয়াহু এটা করেছে যে ইরানকে একটা প্রেশার সৃষ্টি করে সে এসে যাবে আপনার, এবং যা যা কন্ডিশন দিয়েছে সেগুলিতে এসে। ইরান আজকে বলেছে যে আমার রাইটসের উপর তুমি কোনো হাত দিতে পারবে না, আমি আমার যা করবো দ্যাট ইজ নন নেগোশিয়েবল। আর ওই আমেরিকা চায় ওই রাইটসটা নিয়ে নিতে। হ্যাঁ, তো কোনো সেলফ রেসপেক্টিং কান্ট্রি তো এটা করবে না। আপনি দেখেন ওয়েস্টার্ন মিডিয়াতে ইসরায়েলের 90টা নিউক্লিয়ার ওয়ারহেড আছে, সে নন প্রলিফারেশন ট্রিটিতেও সাইন করে নেই। রাইট, ইরান কিন্তু নন প্রলিফারেশন ট্রিটি ইয়েতে আছে, এখন সেখান থেকে বেরিয়ে আসতে চায়। হ্যাঁ, এখান থেকে বেরিয়ে আসতে চায়। তো ইসরায়েলের এবং তাদের ভাবখানা হইল যে ওই যে ইয়েরা বলছে, ইসরায়েলি কমান্ডাররা, যে ইরান আর বেশি বাড়াবাড়ি করলে কিন্তু একেবারে শেষ করে ফেলে দিব তাদের। তো যুদ্ধটা কি ইরান শুরু করছিল? ও ইসরায়েলিদের দাম্ভিকতা এখন একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আমি মনে করছি যে ওই তেলাপোকা মারা যাওয়ার আগে একটু উঠতে শুরু করে, তারপরে গিয়ে মরে। এখন কি আছে কপালে ইসরায়েলের আমি ঠিক জানি না ইয়েতে। এবং এই যে গাজাতে এইভাবে যে মানুষকে নির্বিচারে মুরগির মতন মারতেছে, এটার কোনো এক্সপ্লেনেশন কিছু নাই। এখন ধরেন এই যে যুদ্ধটা শুরু হলো, ইরান তা একাই যুদ্ধটা করে চলে যাচ্ছে। বাকি আরবরা কয়েকটা স্টেটমেন্ট দিয়ে, খালি সৌদি আরবে একটা স্টেটমেন্ট দিয়েছে, বাকিরা তো চুপ, বাকিরা চুপ। এখন এই পরিস্থিতিতে এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে যে দিস ইজ শেপিং দ্য ওয়ার্ল্ড, আপনার এন্টায়ার জিও পলিটিক্স। আপনি এখান থেকে থার্ড ওয়ার্ল্ড ওয়ারে চলে যেতে পারেন, বা এক ধরনের একটা দফা রফা, যে দফা রফাটাই আসুক, এখানে কিন্তু আমি মনে করি আমেরিকা এবং ইসরায়েল উইল বি উইকার আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। হ্যাঁ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইরানের যতই ভাঙুক, তার রিফাইনারি যা মানুক, ডাজেন্ট ম্যাটার, রেডি করে ফেলতে তার মাত্র 6 মাস লাগবে। হ্যাঁ, ইট উইল টেক অনলি 6 months ফর ইট টু ইয়েতে। হ্যাঁ, আমাদের অনেকেই অত ইরানের এই তাদের যে ক্লাজি এগুলি আমরা হয়তো পছন্দ করি না, একটু এক্সট্রিমে, বাট অ্যাজ এ মুসলিম হিসাবে, ব্রেদারেন হিসাবে
রাইট। আমাদের তো এই জিনিসটা সাপোর্ট করে, কিন্তু আমরা করতে পারছি না। কারণ আজকে বাংলাদেশ বা ইজিপ্ট বা অমুক দেশ যদি সাপোর্ট বলে বা পাকিস্তান বলে, সাথে সাথে আমেরিকা তো তার এম্বার্গো মেরে দিয়ে স্যাংশন মেরে দিবে তার উপরে। এখন কে মরতে যাবে বলেন দেখি? আমেরিকার এই স্যাংশনসের জন্য, আমেরিকার তো এখন সুপার পাওয়ার তার যুদ্ধাস্ত্র দিয়ে না, ওইটা তো দাঁত তেমন নাই। ওটা তো আমরা বিভিন্ন জায়গায় আফগানিস্তান ওয়ারে দেখেছি, ভিয়েতনাম ওয়ারে দেখেছি। হ্যাঁ, আমেরিকার যুদ্ধের তো দাঁত অতটা নেই, তার দাঁতটা হইলো তার স্যাংশন পাওয়ারটা। এটা তো কেউ মানে সবচেয়ে বেশি সবাই ভয় পায় তার ইয়ে থেকে। এখন আজকে ডে 4 চলছে, এবং মজার ব্যাপার হলো ইসরায়েল, আপনি CNN খুলে দেখবেন ইসরায়েল কি আক্রমণ করে ইরানকে না করছে সেটাই কিন্তু টিভিতে এতে দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু ইরান যে ইসরায়েলের, আপনি এখন আসার আগে ফেসবুকে দেখলাম টেল আভিভ এয়ারপোর্টে অ্যাটাক করে প্লেন ভেঙে পড়ছে। হ্যাঁ, সেটা কিন্তু আসে না ওইভাবে। ইসরায়েলি আর্মি হেডকোয়ার্টার্স বিল্ডিং বম মেরে উড়াই দিছে, ওটার কিন্তু কোনো নিউজ নাই ইয়েতে। তো এই যে ওয়েস্টার্ন মিডিয়া তো এই জিনিসটার মধ্যে ইয়ে করে চালাচ্ছে। যাই হোক, আমরা যদি দেশের প্রসঙ্গে আসি, তো এই যে আমাদের গত কিছুদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডন গমন করলেন, সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে বৈঠকটা। এখন দেখেন, সবই আল্লাহর ইচ্ছা। রাজা চার্লস একটা অ্যাওয়ার্ড দিবে, সেই সুবাদে কিন্তু উনি লন্ডন গেছেন। উনি তো আর এই বৈঠকের জন্য যান, উনি তার এই বৈঠকের জন্য যেতেন না। যদি চার্লসের এই যে কিং চার্লসের যদি এটা না থাকতো তাহলে তো লন্ডন যাওয়া হতো না। এবং এফেক্টিভলি ওই একটা পারপাসই, মানে আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে আলোচনা বাদ দিলে ওই একটা পারপাসই ছিল। রাইট। এবং কিয়ার স্টারমার প্রাইম মিনিস্টার ওর সাথে দেখা করবে না, কারণ টিলিপুর উপরে সেই সাংঘাতিকভাবে ভর করে আছে, এবং তাকে জিতানোর জন্য 7,000 আওয়ামী লীগেররা তার জন্য কাজ করছে তার ইলেকশনে। আচ্ছা, তো এরা এই জিনিসটা তো সে ছেড়ে দিতে পারে না, এই জন্য সে লন্ডনে আচ্ছা, রাজার সঙ্গে দেখা করতে, মানে রাজা দাওয়াত দিয়ে নিয়ে এসছেন তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়ার জন্য, তার সাথে তো তার প্রধানমন্ত্রী দেখা করাটা অত্যন্ত স্বাভাবিক। এবং হ্যাঁ, একটা কার্টিসি কল হলেও, আধা ঘন্টার একটা কার্টিসি কল হলেও তো ইয়ে করতে দিন, কিন্তু উনি এটা করলেন না, বিকজ অফ হিস কমিটমেন্ট টু টিলুপ সিদ্দিকি। আচ্ছা, যাক, না করুক, অসুবিধা নেই ইয়েতে। কিন্তু ওই যে রাজার এই অ্যাওয়ার্ডটার সুবাদে এক ঢিলে 2 পাখি মারা হয়ে গেল। এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ একটা বৈঠক হলো। এখন আমি যেটা বলতে চাই, এটা আমাদের এখানে অন্য মেজর দল, ধরেন আমাদের ইসলামী আর নতুন যে একটা দল হয়েছে এতে, এরা যেটাই বলুক, মেইন পলিটিক্যাল পাওয়ার, আপনার ভালো লাগুক আর না লাগুক, ইজ উইথ বিএনপি। তো আপনাকে তো মেইন পলিটিক্যাল পাওয়ারের সাথে তো একটা মানে বৈরী প্রভাব রেখে নিয়ে তো আপনি তো ইলেকশন আগাইতে পারবেন না। এখন জিনিসটা যেটা দাঁড়িয়েছে যে ইলেকশন ইয়েটা টাইমটা নিয়ে একটা চরম সময়ের ব্যাপারটা আসবো, কিন্তু উনি যেটি বলছিলেন যে ওই যে আগের বিএনপির কথা, সেই জায়গা থেকে একটু যে প্লিজ ওই কথা দেখেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন বিএনপি করেছিল, সেটা তো অফকোর্স ওয়ান অফ দ্য ক্রিমেস্ট অফ দ্য ক্রিমের ইয়েতে ছিল। এখন কতটা বছর চলে গেছে এর ভিতর দিয়ে ইভলিউশনের, আপনি ওই আগের সেই জিনিসটা থাকার সম্ভাবনাটা তেমন নাই। আপনি দেখেন ব্রিটিশ লেবার পার্টি, কনজারভেটিভ পার্টিতেও দেখেন, হ্যাঁ, কনজারভেটিভ পার্টি, আমি জাস্ট একটু বলে নিচ্ছি, জি প্লিজ। কনজারভেটিভ পার্টি পুরুষদের পার্টি, সাদা চামড়াদের পার্টি, তারা একটা লোক দাঁড়াইতে পারলো না চেয়ারম্যান হিসেবের জন্য। নাইজেরিয়া থেকে মাইগ্রেট হওয়া মহিলাটা, 43 বছর মহিলাকে তারা চেয়ারম্যান বানিয়েছে। চিন্তা করা যায়, তাদের মধ্যে পার্টির মধ্যে লোক নাই যে কেউ পার্টি চেয়ারম্যান হওয়ার জন্য বা পার্টি লিডার হওয়ার জন্য। ওদের তো চেয়ারম্যান মানে চেয়ারম্যান একটা আলাদা ইয়ে। হ্যাঁ, তো এরকম ইভলিউশন আমাদের সব আপনি ধরেন এই যে হাসিনা ক্ষমতা থাকা অবস্থা, তার যেগুলো মন্ত্রী বানিয়েছিল, এগুলি কিরকম মন্ত্রী কে ভেবে, এগুলোতে চাপরাশিরও কে ভেবে না, যেগুলিকে বিশেষ করে যেগুলিকে প্রতিমন্ত্রী মন্ত্রী, এরা কোনো ক্লাস গ্রামের অক্ষত ইয়ের মতো মানুষদের কারণে মন্ত্রী বানায় বসে। ও তো মন্ত্রীর দরকার নেই, ওটার দরকার শোভাবর্ধনের জন্য, সভা সুন্দর, সব তো তার ইচ্ছায়, আর তার অ্যাডভাইস করতো। এরা একটা ছিল সভা সুন্দর গ্লোরিফাইড ক্লার্কস, আর কিচ্ছু না। তো আমাদের অবশ্যই সেরকমই না, উই হ্যাভ কোয়ালিটি পিপল।
হ্যাঁ, আমাদের কোয়ালিটি পিপল আছে এবং দ্যাটস ওয়াই আপনাদের কাছ থেকে কিন্তু পিপল আর এক্সপেক্টিং এতে। তবে কিছু 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 নেতাদের একটু মন্তব্য ইয়েতে আমাদেরকে খুব ভালোভাবে ডেন্টিং করেছে ইন দ্য সোশ্যাল মিডিয়া। তো একটা কথা বলে যেতে চাই সোশ্যাল মিডিয়ার ব্যাপার নিয়ে। ধরেন আমাদের দেশে ফেসবুক কতজন লোকের আছে, 12 কোটি ভোটারের মধ্যে ফেসবুক কতজনের আছে? 10-20 লাখ, এর বেশি তার নাই। 30 লাখ বা 40 লাখ ধরেন। তো এই 40 লাখের সবই তো আর অ্যান্টি বিএনপি না, এখানে তো ইয়ে আছে। তো ফেসবুকের কমেন্ট দিয়ে তো আর গভর্নমেন্টকে উঠানো আর নামানো যাবে না। না, সেটা ঠিক আছে, কিন্তু যারা যেই সব উক্তিগুলো করেছে বা যেটি বলা হচ্ছে যে টকেটিভ কিছু বিষয় বা যেগুলো আনএক্সপেক্টেড বক্তব্য এসেছে, এই সব জায়গাগুলোতে আপনার মনে হয় কিনা যে সংশোধনের সুযোগ আছে, সেইটি হচ্ছে বিষয়? জি জি জি, অবশ্যই অবশ্যই ইয়েতে আছে, এবং দিস ওয়ার আনকল ফর কমেন্টস ইয়েতে, এবং এটা পিপল ডোন্ট এক্সপেক্ট ফ্রম আমাদের কাছ থেকে। এবং অ্যাজ ওয়েল এজ যেটি উনি বলছিলেন যে আওয়ামী লীগ এবং প্রত্যেকটি দলের ক্ষেত্রেই তো একটি স্বাতন্ত্র্য বোধ থাকে এবং কিছু ক্রাইটেরিয়ার মাধ্যমেই আমি চিনতে পারি যে এই দলটা এরকম হবে এবং এদের সেই জায়গাতে যদি সুর তাল লয় বা বক্তব্য প্রায় একই ঘরানার হয়ে যায়, তাহলে তো তখন প্রশ্নটা চলেই আসে তাহলে সাবস্টিটিউটটা আমরা কেন খুঁজলাম? আমি তো সাবস্টিটিউটটা খুঁজতেছি ওই জন্যই, অল্টারনেটিভটা আমি অপশনটা খুঁজতেছি। সো আমার অপশনটা যদি যায় দ্য সেম হলো, তখন তো সমস্যাটা তৈরি হয় আর কি, সেই জন্যই এই কথাটা বলা। এটা আপনি অ্যাবসলিউটলি রাইট বলেছেন এবং ফুললি এগ্রি। এবং এই যে মানুষ যে একটা ইয়ে চায়, দ্য ডিফারেন্স, ও অত খারাপ ছিল দেখি এ কতটুকু ভালো, আমি যদি ওর মতনই হয়ে যাই তাহলে তো আমার অবস্থানটা কোথায় যাবে? আর দরকার তো নেই আমার এটা। ও বাজে ছিল বলে আমাকেও তার মতন করে কথাবার্তা বলতে হবে, এটা তো না, দ্যাটস ওয়াই মানে হি হ্যাজ অ্যাবলিশড অর গন, তাই না? সেই জন্যই তো সে চলে গেছে এবং ধ্বংস। এখন আমিও তো সেই পথে যাওয়ার আর দরকার নেই, সেটাই হচ্ছে এক্স্যাক্টলি। তো আমি আসবো আবার আপনার কাছে, একটু শুনে আসি যে বিষয়গুলো। তো আপনারা তো সেই বিষয়গুলোতে ব্যবস্থাও নিচ্ছেন হয়তো কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে। সাবধান করা হয়েছে, মানে ফুলবে লাইটলি ইয়েতে করে আর কি, বাট এনাদের কাছ থেকে না, শুধু আমি সে কথা বলছি না, ধরেন বিভিন্ন জায়গায় নানা রকম চাঁদাবাজি, দখল, সেগুলোর অভিযোগও তো আছে বিভিন্ন জায়গায়। এগুলো কতটা প্রচার, কতটা অপপ্রচার, সেই বিষয়গুলোও রয়েছে। সেই জায়গাতে আপনারা কিছু ব্যবস্থাও নিচ্ছেন, কিন্তু যেই ব্যবস্থাগুলো নিচ্ছেন আপনার কাছে মনে হয় কিনা যে এই কেন্দ্রের ব্যবস্থাগুলো গ্রাসরুট লেভেল পর্যন্ত পৌঁছাচ্ছে সেই বার্তাটা? কারণ কেন্দ্র থেকে তো আপনারা খুব স্ট্রিক্টলি হয়তো, ঘটনা তো ঘটাচ্ছে গ্রাসরুটের লোকরাই তো, রাইট? ঘটনাটা যে উল্টা সেদিন গ্রাসরুটের, এই যে দেখেন সেদিনকে ইসের আপনার 2 অ্যাডভাইজারের গাড়ি যে ইয়ে করলো, দেখা গেলো সে ওই ইউনিয়নের বা ওই থানার যুবদলের কী ছিল, সাথে সাথে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে একেবারে। এর আগে আরেকটা কোন জায়গায় যেন ছাত্র দলের কে একটা যে গুলি করে একটা, সাথে সাথে বহিষ্কার করে এখন মামলা করবে। মামলা করা তো ওটা তার দল মামলা করবে না, রাইট? মামলা তো করবে যারা ভুক্তভোগী। হ্যাঁ, বাট দলের যেটা করণীয় ছিল তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে সাথে সাথে। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কিন্তু জিরো টলারেন্স এই ব্যাপারে। হ্যাঁ, উনি কোনো ছাড় দেবেন না এক চুলের ব্যাপারে। আচ্ছা আচ্ছা, আমি আসবো আরও বিষয়গুলো নিয়ে এবং যে বিশেষ করে নির্বাচনের যে সময়সীমা সেসব বিষয় নিয়ে। মেজর আশরাফুজ্জামান নাসির রহমান যেটি বলছিলেন যে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যারাই যে কোনো জায়গায় ইনকনসিস্টেন্সি দেখা যাচ্ছে বা কোনো জায়গায় কোনো ব্যত্যয় ঘটছে সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যবস্থা ছাড়া বিএনপি আর কী বা করতে পারে? জুডিশিয়ারি সিস্টেম তো তার হাতে নেই, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা মামলা করবে, আইন তার নিজস্ব গতিতে চলবে। এমনটা যদি হতো যে বিএনপি কোনো আসামিকে ছাড়িয়ে আনতে যাচ্ছে কিংবা কোনো জায়গায় কোনো প্রসেশন করছে, সেটি হয়তো বিএনপিকে দোষ দেওয়া যেত, সে তো তার ব্যবস্থা নিচ্ছে। এ ব্যাপারে কী বলবেন? এখন শোনেন, মনে আছে আওয়ামী আমলে সবচেয়ে বেশি বিচার বিভাগ নিয়ন্ত্রিত হতো। আমি একজন বিচারকের, মানে উনি এখন পাবলিক প্রসিকিউটর, পিপি। আচ্ছা। তো উনি আমার খুব ব্যক্তিগতভাবে পরিচিত। তো বললো যে ভাই মন খুব খারাপ। কী হয়েছে ভাই? তো যে ভাই আজকে জজ সাহেবকে বলে আসছি, দেখেন আমার যে মক্কেল তার জামিন না পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু যখনই তার জামিনের জন্য আবেদন করি তখন সে আগের একই ডিলে। তা আমি বিচারকরে আমি আদালত দ্বারাই বললাম যে স্যার এই খামাখা ডেট দেন কেন? বলি দেন যে আমি দেবো না, তাহলে আমাদেরকে আর আসতে হয় না। তো সেই অবস্থায় তো আমরা একসময় ছিলাম, তো আমাদেরকে মনে রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে, ঠিক
ভাই সাহেব খুব সুন্দরভাবে ইসরায়েলের কথা বললেন, যে ইসরায়েল মনে করছিল যে তাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। তো উনি বড় দলের বড় নেতা এবং উনি বড়দের বড় নেতা, ওই পর্যায়ের লোক আমি মনে করি না, আমি মোটেই না, আপনি মনে করেন। না ঠিক আছে। এখন কতগুলো বিএনপির জন্য যেটা বিবর্তনবাদ ডারউইনের থিওরি হিসাব করলে হবে না। আমাদের কতগুলো জিনিস মানুষজনের ওনার বাবার সাথে ওনার চেহারার কিছুটা মিল থাকলেও, ওনার কথায় কিছু মিল থাকলেও অনেক কিছু তার আলাদা আছে। কিন্তু যখনই ওনার কথা চিন্তা করে, ওনার বাবাকে চিন্তা করবে, ওনার ভালো দিকটা সাথে, খারাপ কিছু হলে চিন্তা করবে যে ওনার বাপ তো ভালো ছিল, উনি কেন করলো। আমি সেই দৃষ্টিকোণ থেকে বলছি, ওনারা যদি করেন তাহলে দেশের জন্য ভালো হবে, কারণ দেশের জন্য সুশাসন অতি জরুরি। এবং ওই যে এসআই টুটুলের খুব সুন্দর একটা গান আছে, গানটা হচ্ছে এটা, এই শহরে একটি বাড়ি চেনা, সেথায় আসো তুমি, তুমি কোথায় যাব, এই জাতীয় আর বাকি কথা আছে। তো বাংলাদেশে বড় দল হিসেবে শুধু এটা করলে হবে না। আমি অত্যন্ত দুঃখ পেয়েছি, কিছু মানুষের কথা অত্যন্ত অশালীন, একেবারে বিএনপির মানে ডিএনএর সাথে যায় না, কিন্তু তারাই সামনে চলে আসছে। তো আরেকটা ভাই একটা কথা বলেছেন যে আমরা তাকে দলকে বহিষ্কার করি। আলহামদুলিল্লাহ, এখন বহিষ্কার, কিছুক্ষণ পরে বল ঠিক আছে, আপাতত পরিস্থিতির সামনে তুই আবার চলে আসবি। এরকম কয়েকদিন আগে সেদিনও একজনের বিরুদ্ধে করা আসছে। তো এরকম অনেকগুলো ঘটনা বর্তমানে যাদেরকে করাচ্ছে ওদেরকে আনা হয় না। বড় ভাই, আমি ওই তথ্যটা আমার কাছে নেই, সুতরাং আমি আপনার সাথে এটা কোনো উত্তর দেব না। তবে আমি ঘটনার পরম্পরা হিসাবে আমি এটা বললাম। আচ্ছা, এটা গেল একটা দিক। আরেকটা জিনিস হচ্ছে যে আওয়ামী লীগের মতো জগদ্দল পাথরকে মানুষ সরাতে পেরেছে, সুতরাং কারোই মনে করা উচিত না, কারণ আওয়ামী লীগ যেমন ইসরায়েল আমেরিকা একসাথে খেলছে, আওয়ামী লীগ ভারত একসাথে খেলতো, এখনো খেলছে না খেলতো আমি বললাম সেই সময় কথা, কিন্তু আর বিএনপির সাথে কিন্তু এরকম কেউ আসে বলে আমার কাছে মনে হয়। তবে কিছু আসর বোধহয় পড়ছে, এটা বোঝা যায়, আলামতে বোঝা যায় কথাবার্তায়। তো সে কাজেই এইভাবে মনে করার কোনো কারণ নেই যে তারা চ্যালেঞ্জড হবে না। এবং আমি আমার সরজমিনের সাথে অনেক যোগাযোগ আছে ভাই, ভালো যোগাযোগ আছে, বিভিন্ন পর্যায়ের বিভিন্ন এলাকার মানুষের সাথে যোগাযোগ আছে। আমি যতটুকু বুঝতে পারি যে বিএনপির ইমেজ 2024-এর সেপ্টেম্বর অক্টোবর বা আগস্টের শেষে আর আজকে 2025-এর এই জুনে এক না। এটা কেন হয়েছে আত্মজিজ্ঞাসা করার দরকার আছে। আমার এত কষ্ট লাগে যে বিএনপির কতগুলো মানুষের উপরে কি, বিএনপি যারা করতো তাদের উপর কি অত্যাচার করা হয়েছে। শুধুমাত্র আমরা মায়ের ডাকের যে ছেলেটার কথা আমরা জানি, কিন্তু এরকম কত ছেলে, তারা আমার বাড়ি চুয়াডাঙ্গায়, তাকে লাশে খুঁজে পাওয়া যায়নি। তো এইরকম স্যাক্রিফাইস করেছে, কিন্তু তার অর্থ এই স্যাক্রিফাইস করে এখন যে পর্যায়ে আসছে তার হচ্ছে কি ওই যে আওয়ামী পথ বা আওয়ামী ঘরানার সারথি হওয়া, এটা না বোধ হয়। এটা আপনাদের কাছ থেকে এটা বোধ হয় লোকজন আশা করে না। এবং আমি মনে করি যে শুধু ওই দল থেকে বহিষ্কারই না, সে যেন আপনারা যেমন বিচার দাবি করেন, এটা কিন্তু মজার ব্যাপার, বিচার দাবি করে না কিন্তু দল থেকে বহিষ্কার না, বিচার করার দায়িত্ব তো এটা আমার না, এটা তো আমার বিচার দাবির প্রতি অন্যায় করে যে সে করবে। না না না, শোনেন একজন শোনেন, এইভাবে ভাই বড় কথা। আপনি জানেন এই সমস্যা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে পারছে না কেন 8 মাস পরেও 10 মাস পরেও, সেটির ব্যাপারে একটু বলুন। ওটা একটু ব্যাপক প্রশ্ন, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আসার দরকার ছিল। না, আপনার বক্তব্য আমি বলছি শোনেন, প্রশাসনের এখন এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে গেছে, আওয়ামী লীগ চলে গেছে। তো ওই যে 5ই আগস্ট যখন সরকার পতন হলো, তারপরে বিএনপি বড় অনুষ্ঠানটা কয় তারিখে করলো জানো? 2 দিন পরে। হ্যাঁ, রাইট। ওইটা আমার কাছে মনে হয় যে দেশ এবং জাতির প্রতি খুব সুবিচার করা হয়নি, এই ধরনের মিটিংটা করার দরকার ছিল না। এবং এইটা করাতে ওই প্রশাসন মনে করছে আরে এবার তো বিএনপি আসবে, এখন ওই যারা আওয়ামী তারা এখন বিএনপি হয়ে গেছে। তো সরকার, ইউনূস সাহেব যত বড় প্রশাসনিক হোক,
তার হ্যান্ডসগুলো কাজ করছে, এবং বিএনপি ওই যে কালকে নির্বাচন এরকম করতে করতে যেটা ক্ষতি হয়েছে, নিজেদের ইমেজের ক্ষতি হয়েছে, আর একটা ক্ষতি হয়েছে দেশে। কালকে নির্বাচন হয়তো ডিসেম্বরের কথা বলেছে। না, ওটা ডিসেম্বর তো অনেক পরে আসছে ভাই। না, এখন তো তার আগে কি এর আগে কোনো আমাকে ক্ষমা করবেন ডিসেম্বরের আগে কোনো আমাকে ক্ষমা করবেন, আমার ভুল হলে মাফ করবেন। সুতরাং এরপরে তো আর কথা থাকে না। আপনি তিন দিন পরে যে মিটিংয়ের কথাটা যেটা বললেন সেটা 3 মাসের মধ্যে, কারণ গুলাই ফেলছে যে তত্ত্বাবধায়ক সরকার আর অন্তর্বর্তীকালীন সরকার এক না। আবার দেখেন একটা চক্কর আছে, চক্করটা হচ্ছে সংবিধান এখন রায় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, তাই না? হ্যাঁ, আর এখন আসছে অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে সেটা কিভাবে মানে ইয়ে হবে, ম্যাচ আপ হবে? সেটা কিন্তু ওপিনিয়ন চাওয়া হয়নি বা এর কোনো ফয়সালা পাইনি। আলোচনা হবে এখন, যে দ্বিতীয় সংলাপ শুরু হচ্ছে, রাইট, যেটা ভালো। আমি বলছি এখনো, বাট এটা তো সমাধান হয়নি, এটা তো রয়ে গেছে। তো এখন যেটা হচ্ছে, আমি অনেস্টলি আমার কাছে মনে হচ্ছে যে জামাত ইসলাম কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি সরকারকে সমর্থন করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের তাদের কার্যক্রম ইয়ে করার জন্য। তারা, আমি জানি না কয়টা পুলিশ স্টেশন গিয়ে আমি অমুক দলের লোক, এটা করতে হবে, আমার এটা না বলে এটা করা যাবে না, এরকম কিছু কথা দু একটা বিচ্ছিন্নভাবে হতে পারে। আর মাশাআল্লাহ ইনকামের তো অনেক পথ আছে, পথ দরকার নেই, মানে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা দরকার নেই, কিন্তু ইনকাম বোধহয় খারাপ হচ্ছে বলে মনে হচ্ছে না ভাই। জি, তা আমি এর ছোট্ট একটা কথা, তা আমি মানে খুব, আপনারা যদি ভালো পারফর্ম না করেন তাহলে এই দেশের খবর আছে, এবং এই দেশে যারা, আমাদেরই অনেকেরই সুযোগ আছে বাইরে সেটেল করার, কিন্তু যে মানুষগুলো সেটেল করার সুযোগ নাই, বাইরে যাওয়ার সুযোগ নাই, এই শ্রমিক যে যাচ্ছে সে এই দেশেই ফেরত আসবে, সে তার দেশেই টাকা পাঠায়। আমরা শিক্ষিত মানুষ যারা আছি তারা বিদেশে বিভিন্নভাবে আমাদের নাগরিকত্ব বা রেসিডেন্সি খুঁজছি। তো ওই মানুষগুলোর জন্যে বড় কঠিন অবস্থা রেখে যাচ্ছে। আপনার বাবা যেমন আমাদের অনেক পথ দেখাই গেছেন, পথ পরিষ্কার করে গিয়েছেন, উন্নতির সমানে তুলেছেন। আমি জানি না আপনি বা আপনারা যারা দায়িত্বে আছেন এখন, তারা সেই পিতার পদঙ্গ অনুসরণ করছে কিনা। আর একটা ছোট্ট একটা কথা বলি, প্রেসিডেন্ট জিয়া যেমন একটা স্বপ্ন দেখছিলেন যে এই দেশের স্বাতন্ত্র্যবোধ বাংলাদেশ, সেই জন্যই তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রফেসর দেওয়ান মোহাম্মদ আজরফের বোধহয় ওনার এই যে বাংলাদেশি, মানে এই অঞ্চলের মানুষের যে ইসলামিক আইডেন্টিটি, সেটার সাথে বাংলাদেশি আইডেন্টিটির যে মানে সামঞ্জস্য, মানে সমন্বয় সেটা করেছিলেন। আপনি আমারে বলেন, এখন এর ভিতরে হয়ে গেছে হচ্ছে, আমি যদি কমিউনিস্ট টাইপের কথাবার্তা শুনি আমার কাছে খুব অবাক লাগে। এবং বাংলাদেশের জাতীয়বাদটা কত গুরুত্বপূর্ণ আমাদের স্বাতন্ত্র্য ধরে রাখার জন্যে, সেটা ভাই আপনি দলের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমি অনুরোধ করবো, গুরুত্বপূর্ণ এটা একটু বাংলাদেশের জাতীয়তাবাদের গুরুত্বটা যদি সবসময় আমরা লালন করি না, আপনি খুশি হতাম যদি আপনি করতেন। মানে আপনারা পুরো আলোচনা বলছি, খুব দুর্বল জায়গা হয়ে গেছে এটা। আপনি ভালো করে, এটা ওনার অবজারভেশন বা মূল্যায়ন আমরা একটু শুনি। জি ভাই। এম নাসির রহমান, বেশ কিছু প্রসঙ্গ এসেছে, এগুলো বিষয়ে যদি আপনার একটু মন্তব্য শুনবো। দেখেন, আমরা তো আগে আমাদের মানে আনডিসপিউটেড, সবসময় আমাদের চেয়ারম্যান সাহেবরা আনডিসপিউটেড লিডারশিপ। খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া আপনার আমাদের নেত্রী, উনি একভাবে দল চালিয়েছেন, দেশ চালিয়েছেন এবং ইয়েতে। আর আমাদের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, নতুন না মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি ওনার মতন একটা ইয়েতে। তো আপনি দেখেন এখানের মধ্যেই কিন্তু একটা চেঞ্জ আছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা তো ধরেন বেগম খালেদা জিয়া 1983 সালে দলের দায়িত্ব নিয়ে নিয়েছেন, এবং 2018 সাল পর্যন্ত উনি 35 বছর চালিয়েছেন ইয়েতে। এবং বিএনপির এক্সপ্যানশন, বিএনপির এত বিস্তৃতি, বিএনপির এত বড় ব্যাপকতা এবং এত এটা সবই তো ওনার
কারণে এতে হয়েছে। এবং এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে নতুন করে এবং সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ে উনি সবচেয়ে চ্যালেঞ্জিং সময় 18 চ্যালেঞ্জিং সময়ের মধ্যে তো এই যে উনি একটু আগে বললেন যে যদি আমরা কোনো ফেল করি তাহলে রাষ্ট্রের জন্য বড় বিপদ, রাষ্ট্রের জন্য, এটা কথাটা ঠিকই অ্যাবসলিউটলি রাইট, আই এগ্রি। কারণ ওয়্যার ইজ দ্য অল্টারনেটিভ? আর একটা দল নিজের পায়ে নিজে গুলি করে নিজে মরে গেছে, ও সুইসাইড করেছে। হ্যাঁ, একটা দেশ চালাতে গেলে দুইটা মেজর পলিটিক্যাল পার্টি তো এসেনশিয়াল। আপনি দেখেন পৃথিবীর সব জায়গায় ইয়েতে, হ্যাঁ, দুইটা পার্টি 150টা থাকুক, তারপরে দ্বিদলীয় রাজনীতি সব জায়গাতেই মোটামুটি ইয়েতে। যদি আপনি ওই পার্লামেন্টারি সিস্টেমের গভর্নমেন্টে যদি ইতে আসেন, ইয়েতে এখন একটা দল সে তো নিজের ইয়েটাকে ইয়ে করে শেষ হয়ে গেছে। সো ইট ইজ নাও অল লেফট উইথ বিএনপি। হ্যাঁ, একটা ইসলামিক দল নিজেদেরকে খুব জাহির করার চেষ্টা করে ইয়েতে, বাট এনিওয়ে তারা তাদের ইয়ে নিয়ে ভোট টোট নিয়ে ইয়েতে আসে ইয়েতে, বাট দ্যাট ইজ এ মার্জিনাল ইয়ে। তো এখানে মেজর সাহেব, we cannot afford to fail. Right. We cannot afford to fail, because if we fail, it will be disaster for the country. তো নিশ্চয়ই আমাদের লিডারশিপ এবং আমাদের সাহেব এই ব্যাপারে খুবই সম্যক অবগত আছেন, এবং সেই অনুযায়ী উনি ওনার দৃষ্টিভঙ্গিতে দল পরিচালনা করছেন এবং এতে, এবং উনি তো একটা কোয়ালিশন করে গভর্নমেন্ট করবেন যদি বিএনপি, ইভেন ইফ এখন ধরেন ওনার কথায় যে কিছুদিনে এই যে কয়েকটা জিনিসের জন্য হয়তো সেপ্টেম্বর 24 থেকে এই বোধহয় হয়তো বিএনপি কিছু একটা ডেন্ট হয়তো হতে পারে এতে, বাট ইট ইজ নট এ সিগনিফিক্যান্ট ওয়ান। তারপরেও আমার এস্টিমেটে বিএনপি সিট 200 নিচে মানে 200 না আরও বেশি, হ্যাঁ, এর নিচে নামবে বলে মনে হয় না, 220-25-এর নিচে। But still, our acting chairman wants to have a party of all political ইয়েদেরকে নিয়ে। এটা একটা সুবিধা হলো কি, আপনি যদি এটাকে আপনি কোয়ালিশন গভর্নমেন্ট তো না, এটাকে বলা হচ্ছে ন্যাশনাল গভর্নমেন্ট, জাতীয় সরকারের মতো নিয়ে। হ্যাঁ, এখানে ওয়ান ম্যান পার্টিরাও ওনারাও বিরাট ভয়েস। রাইট। একজন আছে দালনাই তরণে, উনি একাই নেতা, বাস আর তো কিছু নেই, বেশিরভাগই তো তাই ইয়েতে। বাট ইভেন দেন দে হ্যাভ এ ভয়েস। আপনি ওদেরকে নিয়ে যখন আপনি একটা গভর্নমেন্ট ফর্ম করলেন, তখন কিন্তু যে এটা কী জন্য, যে শোয়িং দ্য সিনসিয়ারিটি, যে আমি ইচ্ছা করলে মানে স্বেচ্ছাচারিতা আমি নিজে একা যদি করতাম তো আমি হয়তো স্বেচ্ছাচারী হয়ে যেতে পারতাম, বাট এরা গভর্নমেন্টে থাকাতে একটা চেক অ্যান্ড আরবিট্রারি আচরণটা ইয়ে। তো এবং ইট ইজ অফার্ড ফ্রম আস, আমরা মানে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবই অফার করেছেন জিনিসটা। সো হোয়াট ডাজ ইট শো দ্যাট বোর্ড যে আগামীতে মোটামুটি একটা মানে যেমন নির্বাচনের পরে এই যে গভর্নমেন্টটা বিএনপি লিড করবে, এটাতে সবারই একটা মত, এবং একটা মানে আমি মনে করি একটা নতুন ধারার ইয়ের মতন ইয়ে সরকার। খালেদা জিয়া সাহেব ম্যাডাম তো খুব সুন্দর দুইটা গভর্নমেন্ট ওনার টাইমে 91, 96 এবং 2001 উনি করেছেন ইয়েতে, এবং নির্বাচন যদি হতে পারতো তাহলে তো উনি আবারও প্রাধান্য হতেন, কিন্তু নির্বাচন তো আর 2014 সালে করলো না। হ্যাঁ, তো এখন 2008 যে নির্বাচন হয়েছে সেটাও তো একটা পুরোপুরি কারচুপির একটা ইয়ে, হ্যাঁ, মানে ম্যাসিভলি কারচুপি। আপনি যে আমি বলি আমি ওই সময় জেলে, কাশিমপুর জেলে। আচ্ছা। এবং আপনার বাই দ্যাট টাইম লিডাররা চলে গেছে, কিন্তু আমার কাছে ইনফরমেশন এসছে যে 30টার বেশি সিট বিএনপিকে দেওয়া হবে না অক্টোবর মাসের কথা, নভেম্বরের কথা। হ্যাঁ, আমি আমার ওয়াইফকে খবর পাঠালাম আসার জন্য, এবং আমি বললাম তুমি নিজে পারলে ম্যাডামের কাছে যাও, এই ইলেকশনের জন্য আমরা না যাই, 30টার বেশি সিট নাই কিন্তু আমাদের ওখানে। হ্যাঁ, কোথার থেকে আমি খবর করেছি জানার দোকানে, এই দরকার হইল ওনাকে বলো যে এটা সুইসাইডাল হবে আমাদের, যাও। ম্যাডামও চাই নাই যেতে, কিন্তু ওই জামাত ইসলাম মুজাহিদ সাহেব জিনিসটা করে ইলেকশনে গিয়ে, এবং ওই 30টা সিটই আসলো কিন্তু না, পরবর্তীতে এটা ওনারাই ডিসক্লোজ করেছেন আবার, হ্যাঁ, যে আমাদের জন্য এটা হয়েছে। হ্যাঁ, ওনাদের যে শীর্ষস্থানীয় ওইটা ওইভাবেই প্ল্যানিং করে রেখে দিয়ে ইয়েতে করেছে। তো 2008-এর নির্বাচনে কি হয়েছিল, আমার প্রিসাইডিং অফিসাররা আমাকে এসে বলছে 12-14 জন, একটা সেন্টার ইলেকশন শেষ হয়ে গেছে, আপনার
সামরিক গোয়েন্দার লোকরা আসছে, দরজা বন্ধ করে দিয়েছে সেন্টারের। এখন কাউন্টিং করে করে উল্টা দিকে ধান শেষে এতগুলো ব্যালট পেপার আর নৌকার এতটুকু। তো বলে এটা কার? এটা বিএনপির। সেই অফিসার অর্ধেক ব্যালট পেপার নিয়ে নৌকার উপরে রাখছে, নৌকার যে স্ট্যাকটা আছে, আচ্ছা। রেখে বলছে এটাকে নৌকা হিসেবে কাউন্টিং করেন। আর এটা বিএনপির ব্যালট পেপারগুলিকে নৌকার উপর বসাই দিয়ে ওটা, এবং মোস্ট অফ দ্য প্লেসেস এইভাবে করেছে এতে। তো কিন্তু এই জিনিসটা বুঝাইতে পারি নাই আমরা ইয়েতে বিদেশিদের কাছে যে কত বড় মাদার অফ অল চুরি ওই যে জিনিসটা হয়েছিল ইয়েতে। তো যাই হোক, এখন ওই জিনিসটা হলো যে আমরা একটা বলতে পারেন যে আমরা একটা সুন্দর ইলেকশন আশা করছি ফেব্রুয়ারি ঈদের কি বলে রমজানের আগে এটা হবে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব খুব সম্ভবত 2 মাসের মধ্যেই আসছেন। উনি দেশে আসার পরে অনেক কিছুই ইয়েতে আসবে, পরিবর্তন, আপনার ডাইনামিক্সটাই পাল্টে যাবে। রাইট। এবং দলের ভিতরে যে ধরনের অভিযোগ বা সেগুলো হয়তো আরো, এবং কারণ উনি 6000 মাইল দূরে থেকে উনি কতটুকু আর করতে পারেন, যদি জায়গাতে থাকেন তাহলে তো আরো অনেক বেশি করতে পারবেন। তো আমরা উই ক্যান ইফ এভরিথিং গোজ ইয়েতে আমরা মানে আমার মনে হয় একটা নতুন ডাইনামিক গভর্নমেন্ট ইনশাল্লাহ আগামী বছর হওয়ার কোনো। অসংখ্য ধন্যবাদ। আমাদের শেষ করতে হবে, যে মোহাম্মদ আশরাফুজ্জামান যদি কিছু যুক্ত করেন। জি, এটা যোগ করতেই হবে। জি প্লিজ। ধন্যবাদ। আমি জাস্ট সংক্ষেপে 2-1 কথা বলছি। ইসরায়েলের মনোভাব হচ্ছে কোনো আইন তাদের জন্য প্রযোজ্য না, তারা যেটা মনে করে, তারা যেটা করে সেটাই হচ্ছে আইন। রাইট। আর ইরান বলেছে যে তাদের প্রতি যে ধরনের অস্ত্র ব্যবহার করা হবে সেই ধরনের অস্ত্র দিয়েই তারা প্রত্যুত্তর দেবে। এখন তার অর্থ কি ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ডিক্লিয়ার্ড, মানে যদিও অফিসিয়ালি স্বীকার করা হয় না, বাট আমরা জানি। কিন্তু ইরানের মানে এই জাতীয় অস্ত্রের কোন পর্যায়ে আছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না, এটা কিন্তু একটা রহস্য রয়ে গেছে। তো সেটা কি হবে সেটা বলতে পারছে না। সুতরাং এটা একটা যথেষ্ট মানে অনিশ্চিত অবস্থার সামনের দিনগুলো এবং কীভাবে এগোবে। আরও 2-1টা কথা আমি যোগ করতে চাই। আমি বড় ভাইকে সাধুবাদ জানাই যে তার বাংলাদেশের উন্নয়ন উত্তরণের যে পথ বা স্বপ্ন উনি এখন বললেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক। আমি আমার সামনে স্ট্যাটিস্টিকটা আছে যে 1979 সালে ইরানের বিপ্লব হওয়ার পরে তারা পুরা সিলেবাসগুলো রিমডেলিং করে তাদের প্রয়োজন হিসাব করে সিলেবাস প্রণয়ন করে তারা শিক্ষা ব্যবস্থা বিন্যাস করেছে, এবং তার ফলে কিন্তু ইরান আজকে এই অপ্রতিরোধ্য অবস্থায় চলে গেছে, মানব সম্পদের উন্নয়ন হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা আগামীর কথা চিন্তা করে সেইভাবে বিন্যাস করার যথাযথ ব্যবস্থা আগামী সরকার নেবেন, এবং বড় ভাই আছেন, আমি আশা করি এই জিনিসটা বার্তা পৌঁছে দেবেন। তবে আমাদের একজন মানুষের কথা আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি, জনাব এহসানুল হক মিলনের কথা, যে উনি নকল প্রতিরোধে যে ব্যবস্থা নিয়েছিলেন আল্লাহর রহমতে উনি চলে যাওয়ার পরে আর হয়নি সেটা। এবং মফস্বলের কলেজগুলোতে আমি প্রায় দেখি যে ছাত্র কোথাকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের তুমি ক্লাস করো না বলে সপ্তাহে 1 দিন হয়, আবার মাঝে মাঝে গিয়ে হাজির দিলে হয়। এটা কি পড়াশোনা হয়? তাহলে আমরা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র যে সার্টিফিকেট পাচ্ছে, তাহলে কি কোয়ালিটির স্টুডেন্ট মানব সম্পদ হচ্ছে বলেন আমরা। তো এই সবার সামনে করলাম, আমি অনুরোধ করব যে এই বিষয়টা বিবেচনায় নেওয়া। নির্বাচন প্রসঙ্গে কি কিছু যুক্ত করবেন? কেমন প্রত্যাশা করছেন? আচ্ছা, নির্বাচন প্রসঙ্গে আমরা তো ভালো কথা ভাই, আপনি আমার মনে হয় যে আপনার ক্ষেত্রে দিয়ে আপনার যেগুলো নির্বাচন, যে একটা তো হচ্ছে রাতে রয়েছে তা তুমি আমি ডামি, আর 74 সালে তো 14 সালে তো আগেই নির্বাচিত হয়ে গেছে, এইগুলো নিয়ে আপনারা চ্যালেঞ্জ করেন না কেন? এইগুলো তো মানে এগুলো অবৈধ নির্বাচন ঘোষিত হওয়া উচিত আদালতে, তো আপনারা চ্যালেঞ্জ করছেন না কেন? আমি আপনার সাথে একমত। আমি এই ব্যাপারে তো আমার সবসময় প্রথমেই ছিল, এবং এটা তো আপনাদের এতদিনে করা উচিত ছিল।
তাহলে দেখবেন যে ওই যেহেতু ওই সংসদে পাশ করা বেশিরভাগ আইনই কালো আইন বলেন, সাদা আইন বলেন, ধলা আইন বলেন, সেগুলো null and void হয়ে যাবে। এইটা করছেন না কেন? এই দিকে ফোকাস না as well as যারা পার্লামেন্ট মেম্বার হয়েছিল তাদেরও হয়তো সুযোগ সুবিধা বা ভাতা দিচ্ছিল, এভরিথিং ইয়ে করতে এটা হবে। না করে আপনারা কি দিয়ে ভাষায় দিচ্ছেন বুঝলাম না। এখন তো কর্তা ব্যক্তিরা যদি না করে আমরা কি করতে পারি? আপনি কর্তা ব্যক্তি ভাই। না, নিঃসন্দেহে সেই সব বিষয়ে হয়তো আগামীতে ওনারা জি। দৃষ্টি দেবেন এবং এই আমরা চাই যে সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, যেখানে জাতির যে সঠিক প্রত্যাশার প্রতিফলন করবে। দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।